হিন্দু পর্যটকদের তাজা রক্তে লাল হয়েছে পেহেলগাঁওয়ের সবুজ গালিচা। মিনি সুইজারল্যান্ড এখন মৃত্যুপুরী। স্বজনহারা পরিবার থেকে সাধারণ মানুষ উপযুক্ত প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। আর এই নিয়েই প্রথম প্রশ্ন, হামলাকারীরা কল্পনাও করতে পারবে না কি শাস্তি হবে। পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে আনবো ষড়যন্ত্রীদের। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর হুঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী। কাল পেহেলগাঁও যাচ্ছেন সেনাপ্রধান। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? দ্বিতীয় প্রশ্ন, জম্মু কাশ্মীরে তীব্র হচ্ছে সেনা অভিযান। আরব সাগরে নামলো এয়ারক্রাফট ক্যারিয়ার। পরীক্ষা করা হলো মিসাইল। করাচিতে পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানে। কূটনৈতিক পদক্ষেপের পর এবার কি ডিরেক্ট অ্যাকশন? তৃতীয় প্রশ্ন, আগেই বাতিল পাকিস্তানিদের ভিসা। এবার পাকিস্তানে থাকা ভারতীয়দের অবিলম্বে দেশে ফিরতে বলল কেন্দ্র। পরিস্থিতি জানানো হলো আমেরিকা, রাশিয়া, চীন সহ 24টা দেশের রাষ্ট্রদূতদের। সিন্ধু চুক্তি বাতিল যুদ্ধের সমান আর্তনাদ পাকিস্তানে। বিশ্বজুড়ে কি ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান? চতুর্থ প্রশ্ন, পর্যটকদের বাঁচাতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়েছিলেন টাট্টুওয়ালা আদিল শেখ। আজ হিন্দু নিধনকারী জঙ্গিদের খুঁজতে গিয়ে উধামপুরে শহীদ হলেন বাংলার প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ। ইসলামিক মৌলবাদ যে সাধারণ মুসলমানরা চান না, নিজেদের জীবন দিয়ে কি সেটাই প্রতিদিন আমাদের বোঝাচ্ছেন আদিল আর ঝন্টুরা? পঞ্চম প্রশ্ন, কারা কারা হিন্দু প্রশ্ন করেছিল খুনিরা। পরিচয় জানার পর হিন্দু মুসলমান আলাদা করে দাঁড় করায়। শুরু হয় গুলি বৃষ্টি। ঘটনার হাড়হিম করা বর্ণনা দিলেন বাংলা, গুজরাট, উত্তরপ্রদেশের স্বামীহারা সাহসিনীরা। এই চোখের জলের হিসেব নেওয়া হবে কতদিনে? তবে শুরুতেই আজ দেখাবো পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর এবার কড়া প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। मेरे पति को बचा लो। बचा देगा। Please ask for help. We don't need Okay, don't worry, don't worry. কাশ্মীরের পেহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে ঠান্ডা মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা। তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদীকে গিয়ে বলুন। ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও পেহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন। কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা। এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। আমরা চাই জবাবের মতো জবাব, জুবানি জবাব নেই, মুখের কথা না কাজের কথা চাই। পুলওয়ামার পরেও এই ঘটনা ঘটলো। দল মত নির্বিশেষে নেতা থেকে সাধারণ মানুষ সকলে চাইছে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য পদক্ষেপ করুক মোদী সরকার। सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। पाकिस्तान के ऊपर ये प्रेशर तो बहुत पहले पड़ जाना चाहिए था, क्योंकि पाकिस्तान ने ही सारी हरकतें करी। कब से पड़ जाना चाहिए था? जब 26/11 हुआ था, जब पार्लियामेंट अटैक हुआ था, कारगिल वाली इत्यादि। हमारे पास कई रीजन थे, ये बहुत लेट आया है। खैर, देर आए दुरुस्त आए। পেহেলগাঁওয়ে হামলার পর সামরিক তৎপরতা এখন তুঙ্গে। জঙ্গিদের ধরতে পুরো দমে নেমে পড়েছে সেনা, আধা সেনা, কাশ্মীর পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবারই আবার সাগরে যুদ্ধজাহাজ আইএনএস সুরাত থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে নৌসেনা। আইএনএস সুরাত
প্রজেক্ট 15B স্টেলথ ডেস্ট্রয়ার ক্লাসের সর্বশেষ ডেস্ট্রয়ার। ব্রহ্মসের পাশাপাশি বারাক 8 মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র রয়েছে আইএনএস সুরাতে। আকাশে বাতাসে যখন বারুদের গন্ধ, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সমুদ্রে নামানো হলো যুদ্ধ বিমান বহনকারী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে। আইএনএস বিক্রান্তে মিগ 29K ফাইটার জেট এবং অ্যাটাক হেলিকপ্টারও মোতায়েন রয়েছে। एक संदेश देने का कि भारत एक सॉफ्ट स्टेट नहीं है, वो भी एक जरूरी है ताकि एक शक्तिशाली मैसेज भेजा जाए। ভারতের সমরসজ্জায় ভীত পাকিস্তান পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পাক সরকার। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ ভারতে হোক বা পাকিস্তানে আমরা তীব্র নিন্দা করি। ভারত যদি কোনো পরিস্থিতি তৈরির চেষ্টা করে আমরা জবাব দিতে সম্পূর্ণ সক্ষম। অতীতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করার সময় কি ঘটেছিল তা আপনাদের নিশ্চয়ই মনে আছে। পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতীয় মিডিয়া যাই বলুক, আশা করি ভারত কোনো দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নেবে না। রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কালও বলেছি, আজ আবার বলছি, সন্ত্রাসবাদেরও ধর্ম হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কাশ্মীরের হিন্দু হত্যালীলা। সেখানে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাওয়া বিতান মনীষদের যেমন গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তেমনি হিন্দু পর্যটকদের প্রাণ বাঁচাতে যাওয়া গরিব মুসলমান টাট্টুওয়ালা আদিল শাহকে পর্যন্ত রেয়াত করেনি ওই মুসলিম সন্ত্রাসবাদীরা। কাফের বা বিধর্মী বলে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে বুলেটে তাকেও। আর আজ ওই হিন্দু হত্যাকারী মুসলিম জঙ্গিদের খুঁজতে গিয়ে তাদেরই গুলিতে শহীদ হলেন বাঙালি প্যারা কমান্ডো ঝন্টু আলী শেখ। কাশ্মীরের আদিলের মতোই নদিয়ার ঝন্টুও মুসলিম ধর্মাবলম্বী। এভাবেই দশকের পর দশক সন্ত্রাসবাদীদের প্রত্যক্ষ মদত দিয়ে ছায়া যুদ্ধ চালিয়ে ভারতকে প্রতিদিন রক্তাক্ত করছে পাকিস্তান। রক্ত ঝরছে ভারতীয়দের। সব ধর্মের সব মৌলবাদ, সব ধর্মের সব সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কেন একসঙ্গে একই রকমভাবে প্রতিবাদ করতে পারবো না আমরা? এ প্রশ্ন দিয়েই শুরু করবো আজকের অনুষ্ঠান। আমি শুরুতেই একেবারে সরাসরি ভারতবর্ষের প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর কাছে চলে যাব। জেনারেল রায়চৌধুরী, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে কাশ্মীরে যে নারকীয় ঘটনা ঘটেছে, গোটা দেশ ফুঁকছে। আজকে একেবারে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে থেকে প্রত্যাঘাতের দাবি উঠছে দেশ জুড়ে। আপনার কি মনে হয় এই মুহূর্তে ভারতবর্ষের ঠিক কি করা উচিত? দেখুন, এই কাণ্ডটা হয়ে আসছে, লাগাতার হয়ে আসছে। প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, আমরা যে কোনো কারণে হোক ওটাকে ঠেকাতে পারছি না। আমার নিজের মতামত হলো যে ওপারে পাকিস্তানে ঢুকে এই অ্যাকশন না নেওয়া অবধি হবে না। আপনি বলছেন পাকিস্তানে ঢুকে অ্যাকশন নিতে হবে। আমি জাস্ট একটা জিনিস রিপিট করতে চাইবো, আপনার তো অবশ্যই মনে আছে জেনারেল রায়চৌধুরী, উড়ি হামলার পর আমার এই অনুষ্ঠানে বসে আপনি এমন একটা কথা বলেছিলেন, গোটা দেশ চমকে উঠেছিল এবং পরের দিন সমস্ত সংবাদপত্রে, সমস্ত সংবাদ মাধ্যমে শিরোনাম হয়। আমার তারিখও মনে আছে, 19শে সেপ্টেম্বর 2016 এবং 22শে সেপ্টেম্বর 2016। জেনারেল শঙ্কর রায়চৌধুরী বলেছিলেন যে পরিস্থিতি পাল্টে গেছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে ফিদায়ে বাহিনী তৈরি করতে হবে ভারতকে, সুইসাইড স্কোয়ারের কথা ভাবতে হবে ভারতবর্ষকে। আমি দ্রুত একবার দেখে নেব জেনারেল রায়চৌধুরী সেই সময় ওই 2016-তে ওই উড়ি হামলার পর ঠিক কী বলেছিলেন। আজকে অনেকেই পাল্টা আক্রমণের দাবি করছেন, কভার্ড অপারেশনের দাবি করছেন। এই মুহূর্তে আমরা যে আক্রমণ নিয়ে আলোচনা করছি, আমি দেখছিলাম যে গত 14 বছরে কোনো জঙ্গি হামলায় একসঙ্গে এতজন সেনা জওয়ানের মৃত্যু হয়নি 2002-এর ওই ঘটনার পর। কি বলবেন? যারা আমাদের ওপর আক্রমণ করেছিল উড়িতে, তারা কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর ছিল না। সুতরাং পাকিস্তান অনায়াসে বলতে পারে তো এরা তো আমাদের লোক নয়, ঠিক, এরা ফিদাইন, এরা আমরা সামলাতে পারছি। বলছেও গতকাল থেকে শুরু হয়ে গেছে, রাইট। সুতরাং আমি এক্ষুনি একটা বাংলার কথা শুনলাম, শিখলাম রাদার, অরাষ্ট্রীয়, নন স্টেট অ্যাক্টরের বাংলাটা অনেকে জিজ্ঞেস করে, অরাষ্ট্রীয়। আমাদের এখন একদম নেহাতি দায়ী হয়ে পড়েছে যে আমরা অরাষ্ট্রীয় সংস্থা, অরাষ্ট্রীয় কারক তৈরি করি। আচ্ছা, অরাষ্ট্রীয় তৈরি, এই যে কারক, এই যে নন স্টেট অ্যাক্টর ইন্ডিয়ান তৈরি করার জন্য প্রশিক্ষণের
কোনো সমস্যা নেই, প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, খুব ভালো দেওয়া যেতে পারে। ওপার যেতে হবে, ওপারে যেতে হবে। এবং যদি আপনারা আমাদের মিজোরামে একটা জায়গা আছে ব্যারাংটে, সেখানে কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জাঙ্গল ওয়ারফেয়ার স্কুল আছে, সেখানে বড় বড় অক্ষরে একটা বোর্ড লেখা আছে ঢোকার আগে, ফাইট দ্য গেরিলা লাইক আ গেরিলা। আমার বক্তব্য হচ্ছে ফাইট দি মুজাহিদিন অর লাইক এ মুজাহিদিন। মানে তুমি ওপারে যাও, ওরা তো এপারে ঢুকছে, তুমি যাও, কিন্তু রেগুলার সেনাবাহিনী যেতে পারবে না। সুতরাং আমাদের এই মুজাহিদ বাহিনী, আমাদের নিজেদের মুজাহিদ বাহিনী, বাহিনী আমাদের গড়তে হবে। জেনারেল রায়চৌধুরী, আজকের প্রেক্ষিতে আমার প্রথম প্রশ্নের উত্তর যেটা আপনি দিলেন, আমি একবার রিপিট করতে চাইবো। আপনি বলছেন যে ভেতরে ঢুকে মারতে হবে, মানে ঘুষকার মারনা চাইয়ে। আমি বলছি, আপনি কি পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলো বলছেন, না সোজা পাকিস্তান দেশের মধ্যে ঢুকে আক্রমণ শানানোর কথা বলছেন? দু জায়গাতেই। আচ্ছা, আজাদ কাশ্মীর অ্যাজ ওয়েল অ্যাজ পাকিস্তান ইটসেলফ। যতদিন এইটা মূল নষ্টের গোড়া তো পাকিস্তানেই, সেইখানে ঢুকে আমাদের মারতে হবে। জেনারেল রায়চৌধুরী, অর্থাৎ আপনি বলছেন, যথার্থ আমার ধারণা আপনি এই জন্য এটা বলছেন যে দেখুন, এই সৈয়দ সালাউদ্দিন, মাসুদ আজাহার বা হাফিজ সঈদ, এরা তো কেউ পাক অধিকৃত কাশ্মীরে বসে থাকে না, এরা দেশের ভেতর থেকে প্রকাশ্যে সমাবেশ অবধি করে। সেই জন্য আপনি বলছেন যে দ্বিমুখী নীতি নেওয়া উচিত ভারতের, যে শুধুমাত্র পিওকে লঞ্চ প্যাডে নষ্ট করা নয়, একেবারে সরাসরি রাষ্ট্র হিসেবে পাকিস্তানে প্রবেশ করে এই সন্ত্রাসবাদের একেবারে শেকড় থেকে উচ্ছেদ করা উচিত বলে আপনি মনে করেন, তাই কি? কারেক্ট। জেনারেল রায়চৌধুরী, এইখানে আমার পরের প্রশ্ন থাকবে, আমি আশা করছি আপনি শুনতে পাচ্ছেন, যে ভারতবর্ষের মতো পাকিস্তানও কিন্তু পরমাণু শক্তিধর একটা রাষ্ট্র। সেক্ষেত্রে ঝুঁকির পার্সেন্টেজ, বা সেক্ষেত্রে আপনার কি মনে হয়, সরাসরি মানে একেবারে আপনি টোটাল ওয়ার প্রেসক্রাইব করছেন? না, পরমাণু বাহক হাতিয়ার তো আমরা দুজনের দেশেই, ওইটা থাকবে, ওইটা তো এড়াবার কোনো প্রশ্ন নেই। তবে লোয়ার লেভেলে একটা পিপলস ওয়ার লেভেল যেটাকে বলে, সেইখানে আমরা করতে পারি, করছি এবং আগেও করেছি। আমি এইখানে আমার পরের প্রশ্নে আসবো। জেনারেল রায়চৌধুরী, আজকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন খুঁজে বের করে কল্পনার অতীত এমন শাস্তি দিতে চলেছে ভারত এই জঙ্গিদের। কি ধরনের পরিকল্পনা, কি ধরনের কি হতে পারে এই যে কার্যত হুঙ্কার, তার ফলআউট? প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমিও, প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমিও শুনেছি। আমিও চিন্তা করতে পারি না যে এমন শিক্ষা দেব, আনলেস ইট ইজ নিউক্লিয়ার ওয়েপন, কি হতে পারে। সুতরাং সেটা আমিও ঠিক গেস করতে পারছি না। বাট আই থিঙ্ক পিপলস ওয়ার ইজ দি আনসার। যেরকম আমরা করে আসছি, ওরা ওপার থেকে এসে মারছে, আমরা এপার থেকে ওদিকে গিয়ে মারতে পারছি না, মারছি না, কিংবা কোনো কারণে যাচ্ছি না, সেইটা আমাদের করতে হবে। জেনারেল রায়চৌধুরী, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনার উত্তরসূরি ভারতবর্ষের বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কালকে পেহেলগাঁওয়ে স্পটে যাচ্ছেন। এই যে স্পট, এটা কিন্তু কার্যত অসুরক্ষিত ছিল। তো সিকিউরিটি ল্যাপসেস, যেখানে জম্মু কাশ্মীর শুধু নয়, জম্মু কাশ্মীর পুলিশ তো বটেই, সেনাবাহিনী, সেন্ট্রাল ফোর্স, তাদেরও থাকার কথা ছিল। তো এইটা নিয়ে আপনার কি মনে হয়, যে কোথাও যে স্পটে অন্তত 2500 পর্যটক প্রতিদিন যান, সেটা কি আরেকটু সুরক্ষিত থাকা উচিত ছিল না? টুরিস্ট তো যাবেই। The purpose of tourism is meant to see that tourists go. ওরা বেড়াতে আসতে চায়। আবার ওইটার ওপরে যদি হামলা হয়, তাহলে এর হয় ওদের অনুপ্রবেশটা রুখতে হবে, না হলে আমরা নিজেরা ওপারে গিয়ে
ওদের ঘরে ঢুকে মারতে হবে। জেনারেল রায়চৌধুরী, আমার শেষ প্রশ্ন কিন্তু একটু আপনাকে স্মৃতিচারণ করতে বলবো যে 1971-এর যুদ্ধে পাকিস্তানের হামলার জবাবে অপারেশন ট্রাইডেন্ট শুরু হয়। তখন সম্ভবত 1971-এ আপনি যশোর খুলনা সেক্টরের দায়িত্বে। তো আমি পুরনো আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম 1971 সালের 5ই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় সেই শিরোনাম যে করাচি ও চট্টগ্রাম বন্দরে অবিরাম গোলাবর্ষণ। কাগজ পড়ে যা জানতে পাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় নৌসেনা করাচি বন্দরে ব্যাপক বোমাবর্ষণ করে, পাক সেনার সদর দফতর গুঁড়িয়ে দেয়। এতটাই মারাত্মক ছিল যে এই হামলার বেশ কয়েকদিন পর অবধি দাউ দাউ করে আগুন জ্বলেছিল। আপনার মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। একটু যদি বলেন। কিন্তু সেটা তো অনুপ্রবেশ করে ঢোকা হয়নি। ঠিক, সেটা টোটাল ওয়ার। একদম একদম একেবারে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। জেনারেল রায়চৌধুরী খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে একেবারে ওই ঘুসকার মারেঙ্গে, অর্থাৎ পাকিস্তানের ভেতর শুধু পিওকে নয়, পাকিস্তানের ভেতর ঢুকে একেবারে এই সন্ত্রাসবাদের যে শেকড়, সেটাকে শেকড় থেকে নির্মূল করতে হবে। ঠিক এইখানে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে আমি দেখাতে চাইব আপনাদের। তার আগে এই অনুষ্ঠানে একটা সম্পূর্ণ অন্য জায়গায় আমি যেতে চাইবো, সেটা হচ্ছে ধরুন এত তো আমরা সন্ত্রাসবাদ, ভারতবর্ষের কি করা উচিত, পাকিস্তান কি করতে পারে, এই নিয়ে আলোচনা করছি, কিন্তু একজন ব্যক্তি মানুষ তার জীবনে যখন এই ধরনের একটা ঘটনার অভিঘাত পড়ে তার ঠিক কী রকম অনুভূতি হয়। আমার সৌভাগ্য যে এই মুহূর্তে স্টুডিওতে আমি পেয়েছি বিশ্বনাথ দেবনাথকে। আর 30 বছর বয়স, স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছিলেন, ব্যবসায়ী। বিশ্বনাথ, একটু যদি আপনি বলেন যে আপনার ঘটনাটা, তার আগে আমি দর্শকদের জানাতে চাইব যে 10 মিনিট আগে ওই যেখানে এই নারকীয় হত্যালীলা হয়েছে সেখানে বিশ্বনাথ এবং তার স্ত্রী সেই জায়গাটা পাস করে গেছেন, এবং সেখানে যেহেতু আবহাওয়া ভালো ছিল না সেই জন্য সেখানে ঢোকেননি। আজকে ঈশ্বরকে তারা ধন্যবাদ দিচ্ছেন এবং বারবার শিহরিত হচ্ছেন, কার্যত শিউরে উঠছেন যে সেখানে যদি তারা থাকতেন 10 মিনিটের এদিক ওদিকে তাহলে কি পরিণতি হতে পারত। এবার আমি শুনব বিশ্বনাথ দেবনাথের এই গোটা ঘটনার অভিঘাত সরাসরি যাদের এবং যাদের পরিবারের ওপর, যাদের সহযাত্রীদের ওপর পড়েছে তার অভিজ্ঞতা। বলুন বিশ্বনাথ। আমরা 21 তারিখে আমরা পাহেলগাঁও প্রবেশ করি আর কি। 21 তারিখে দুপুরবেলার দিকে শান্তিপূর্ণ পাহেলগাঁও ছিল, সমস্ত কিছু ছিল। কিন্তু ঘটনা হচ্ছে আমরা 22 তারিখে যখন পাহেলগাঁওর আশেপাশের এলাকা লাইক চন্দনওয়ারি, তারপরে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, এই সমস্ত জায়গা আমরা ঘুরে তারপরে আমরা বিকেলের দিকটা ঠিক করি অ্যারাউন্ড 2টো, 2:30 বা 3টের দিকে আমরা মিনি সুইজারল্যান্ড অর্থাৎ ভাইসরন আমরা যাব, আমরা ফ্যামিলি সমেত। কিন্তু সেই সময় আমরা যখন লনে বসে যখন আমরা কথা বলছিলাম, তা সে সময় আমাদের হোটেল থেকে তার উল্টো দিকেই ভাইসরন ভ্যালিটা ছিল। এবার হঠাৎ করে আচমকা গোলাগুলির আওয়াজ শুরু হয়, বাতাসে বারুদের গন্ধ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায় পুরো এলাকার। মানে যে এলাকাটা শান্তিপূর্ণ এলাকায় সব ট্যুরিস্ট পর্যটকরা ঘুরতো, দোকানদাররা কেনাকাটা করছিল, ক্রেতারা দোকানদারের সঙ্গে কেনাকাটা করছিল, মুহূর্তের মধ্যে পরিস্থিতিটা ভয়ঙ্কর হয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে সেই মুহূর্তে কিন্তু কোনো রকম ফোর্স বা কোনো রকম আর্মি ওখানে ছিল না। আমরা সেই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বাতিল করে আমরা পুরোপুরি হোটেলে ফিরে আসি এবং ঘটনা থেকে এক প্রকার চলে আসতে বাধ্য হই এবং মুহূর্তে একমাত্র প্রাণে বেঁচে ফিরি সেই ঘটনা থেকে। আমি এইখানে জানতে চাইবো, আপনি একটা বাক্য বললেন যে সেই মুহূর্তে কোনো ধরনের ফোর্স সেখানে ছিল না। পেহেলগাঁওয়ে যারা যান তাদের একটা বড় অংশ প্রতিদিন সেখানে যান, এবং আমি জম্মু কাশ্মীর সরকারের সরকারি ডেটা দেখছিলাম যে অন্তত 2500 মানুষ সেখানে যান। মানে দার্জিলিংয়ের ম্যালেও একটি পুলিশ থানা আছে, দীঘাতেও কনস্টেবলরা ঘোরাফেরা করে। সেই রকম কোনো ধরনের কোনো সুরক্ষা বল, সেটা সেনা হতে পারে, সেটা কেন্দ্রীয় বাহিনী হতে পারে, অথবা জম্মু কাশ্মীর পুলিশ হতে পারে, আপনাদের চোখে পড়েনি? না, একদমই না। অনন্তনাগের পর থেকে পেহেলগাঁও অবধি আমরা চন্দনওয়ারি অবধি গেছিলাম, যেখান থেকে আমাদের অমরনাথ যাত্রা শুরু হয়। সেখানে অবধি কোনো রকম পুলিশ ছিল না, ইভেন জম্মু কাশ্মীর পুলিশও ছিল না সেখানে কোনো রকম। আধা সেনা প্রশাসন, সিআরপিএফ, কোনো রকম সেনাই সেখানে মজুদ ছিল না।
বিশ্বনাথবাবু, যখন এই ঘটনা ঘটে গেল তারপর আপনাদের মতো সাধারণ পর্যটকদের ওপর, মানে তার মনের ওপরে তো একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স, তো কি কতটা চাপের হলো? পুরোপুরি সেই ঘটনার পর থেকে আমাদের সেই মুহূর্তে পরিস্থিতি এরকম অবস্থা হয়ে যায়, মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, হোটেলের গেট বন্ধ করে দেওয়া হয়, রাস্তায় অ্যাম্বুলেন্সের আওয়াজ শুরু হয়ে যায়। তার আধ ঘন্টা পর থেকে অ্যারাউন্ড 3টে সাড়ে 3টের থেকে তারপর আকাশে চপার ওড়া শুরু করে। মুহূর্তের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি শুরু হয়, মানে ভূস্বর্গ ভয়ঙ্কর অবস্থায় পরিণত হয় সে মুহূর্তের মধ্যে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা তারপরের দিন ওখান থেকে চলে আসার চেষ্টা করি। রাত কখন ফুরোবে তার দিকে আমরা অপেক্ষা করি। এই অবস্থার মধ্যে দিয়ে ওখান থেকে চলে আসতে হয়। বিশ্বনাথবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এই অভিজ্ঞতা একেবারে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাকে বলে বিশ্বনাথবাবু শেয়ার করলেন। ঠিক এখান থেকে আমার পরের প্রতিবেদন, যে আজকে দেশের প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় বললেন যে হামলা কেবল নিরীহ পর্যটকদের ওপর করা হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে এবং 140 কোটি ভারতীয়র ইচ্ছাশক্তি এই সন্ত্রাসবাদীদের কোমর ভাঙবে। দেখুন, India will identify, track and punish every terrorist. এক এক ঋতুতে তার এক এক রূপ, আর সেই রূপের টানেই দেশ বিদেশ থেকে সেখানে ছুটে যান পর্যটকরা। ভ্রমণ বিলাসীরা বলেন, স্বর্গ যদি কোথাও থাকে তবে তা এখানেই। কিন্তু সেই ভূস্বর্গ আজ 25 জন হিন্দু পর্যটকের রক্তে লাল। দেশবাসী বলছে জবাব দিতে হবে, উপড়ে ফেলতে হবে সন্ত্রাসবাদকে। এই পরিস্থিতিতে জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে খুঁজে বের করে চরম শাস্তি দেবার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদী। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. ওনার এই কথাগুলো বস্তা পচা, গুরুত্বহীন, নাটুকে, এবং ওনার উচিত আগে অমিত শাহকে শোকজ করা। কি করবে মোদী সরকার? পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে অভিযান চালাবে, নাকি একেবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে শেষ করে দেবে হাফিজ সঈদ, মাসুদ আজহার, সৈয়দ সালাউদ্দিনের মতো সন্ত্রাসবাদের জন্মদাতাদের, যাতে আরেকটা উড়ি, পুলওয়ামা, সংসদে হামলা কিংবা 26/11 না হয়? অপেক্ষা করুন, থাপ্পড় পড়বে এবং বড়সড় পড়বে, ভাতেও মারা হবে, শারীরিকভাবে মারা হবে, চিন্তার কিছু নেই। সারা ভারতবর্ষের মানুষ চাইছে বদলা বদলা বদলা, সেই বদলা কোথায়? ছোট সামরিক অভিযান, না পাকিস্তানকে উচিত শাস্তি দিতে একেবারে পুরোদস্তুর যুদ্ধ? সার্জিক্যাল স্ট্রাইক, না 1971 সালের মতো একেবারে করাচি বন্দরে গিয়ে হামলা? কি করবেন নরেন্দ্র মোদী? অপেক্ষায় দেশ। শিবাশিস মৌলিক, আবিদ দত্ত ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বহু প্রশ্নের উত্তর কিন্তু খুব স্পষ্ট আছে। এই নারকীয় ঘটনা কে ঘটিয়েছে? টিআরএফ ঘটিয়েছে। পেছনে কে? লস্করে তৈবা। ষড়যন্ত্র কারা করেছে? পাকিস্তান। আমি বলছি কিন্তু উত্তর তো দুদিক থেকে দেয়া যায়, একটা কূটনৈতিক দিক থেকে, একটা সামরিক দিক থেকে। কূটনৈতিক দিক থেকে একেবারে স্পষ্ট ঘোষণা করে অ্যাকশন শুরু হয়েছে, পাকিস্তান তা নিয়ে রিয়্যাক্টও করেছে। কিন্তু মিলিটারি অ্যাকশন কি আদৌ হতে পারে? আজকে আমরা কি দেখলাম? আইএনএস বিক্রান্তকে জলে নামানো হলো, আইএনএস সুরাত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা হলো, কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, আমি বলছি যে লিমিটেড ওয়ার, টোটাল ওয়ার, এই দুটো তো অপশান, নাকি ভারত সম্পূর্ণ অন্য আর কোনো পিওকের ধ্বংস করার কথা ভাবছে, লঞ্চিং প্যাডে আক্রমণ হানার কথা ভাবছে? কি মনে হয় আপনার? আমি কয়েকটা কথা বলবো, তাতে মানে আপনার প্রশ্নগুলোর জবাব এসে যাবে নিশ্চয়ই। প্রথম কথা হচ্ছে, আজকে আপনারা সবাই প্রধানমন্ত্রীর স্পিচটা শুনেছেন, খুব ভালো স্পিচ দিয়েছেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই উনি হিন্দির থেকে হঠাৎ করে ইংরাজিতে চলে গেছিলেন। এটা একটা সিগন্যাল, আমরা যারা এগুলো বুঝি
এই সিগন্যালটা হচ্ছে পৃথিবীর সমস্ত দেশ যারা আমাদের সাথে আছে এবং যারা আমাদের সাথে নেই তাদের জন্য। এবং ইংরাজি ভাষাটাতে উনি বলেছেন, কারণ পারতপক্ষে উনি ইংরাজিতে বলেন না, বিদেশে গেলেও উনি ভাষা, অনেক লোকে মনে করে যে উনি ইংরাজিটা জানেন না, বাট উনি ইচ্ছা করে বলেন না যাতে ভারতবর্ষের নিজস্ব একটা আইডেন্টিটি থাকে। এবং এইটাতে উনি বলেছেন যে আমরা চেস করব, ডিটেক্ট করব, তাড়া করব এবং পৃথিবীর শেষ কোনায় নিয়ে গিয়ে মারব। তারপরে উনি ইংরাজিতে চলে আসেন এবং উনি কিন্তু সব কিছু বলার পরে এটাও বলেন যারা যারা আমাদের সাথে আছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিলাম। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে সন্ধ্যাবেলা একটা G20 মিটিং করা হয়েছে এবং সেখানে সমস্ত G20 কান্ট্রিদের বোঝানো হয়েছে ভারতবর্ষ কী করতে চলেছে একদম, এবং তাদের সাপোর্টটাকে আবার রিএনলিস্ট করা হয়েছে। এগুলো কেন বলছি, এগুলোর সঙ্গে যুদ্ধের ডাইরেক্ট এফেক্ট আছে, সামরিক যেটা আমার পার্ট। এবং এই G20-তে কারা মেম্বার আপনি যদি দেখেন, বড় দেশ বলতে US, UK, চায়না, রাশিয়া, একদম সবথেকে গুরুত্বপূর্ণ বলে চায়না রাষ্ট্রদূত ছিলেন, অস্ট্রেলিয়া, কানাডা, একদম, এবং তাছাড়া সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, জাপান, রইল বাকিকে জার্মানি, ফ্রান্স, রইল বাকি বাংলাদেশ, রইল বাকি পাকিস্তান। একদম। এবার হচ্ছে যে G20-দের বলা হয়েছে এবং ইন্ডিয়া G20 হোস্টও করেছিল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি কিন্তু কালকে আপনার এখানে সন্ধ্যাবেলায় যখন প্রোগ্রামে কথা বলছিলাম আমি একটু বেশি উৎফুল্ল হয়ে গেছিলাম এবং সেদিন সময়ের অভাবে এবং সব কিছু সবসময় অত তাড়াতাড়ি বলা যায় না বলে আমার উৎফুল্লতার কারণ ছিল যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গেছে কালকে রাত্রে। ইন্ডাস ওয়াটার ট্রিটি ব্যান করা মানে পাকিস্তানের কাছে এখন দুটো অপশন আছে। একটা হচ্ছে এই মুহূর্তে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধে হেরে মরে যাওয়া, আর না হলে 1 বছর পরে জল না পেয়ে মরে যাওয়া। পাকিস্তানের কাছে এই মুহূর্তে থার্ড অপশন নেই। এবং পাকিস্তানের রিয়াকশন আজকে যখন দেখছিলাম প্রেসে, আমাদের পাকিস্তানের প্রতিক্রিয়া তাই যে এটা যুদ্ধের সমান। যুদ্ধের সমান প্রথম কথা, কারণ ইন্ডাস ওয়াটার ট্রিটিতে আমাদের দেশের 6টা নদীর কথা হচ্ছে যেগুলো পাকিস্তানে চলে যায়। আমরা উপরে বসে আছি, ওরা নিচে বসে আছে। তার মধ্যে 3টে আমাদের যা ইচ্ছে করতে পারি, জল বন্ধ করে দিতে পারি, নাও ফেলতে পারি, ড্যাম। আর উপরের 3টে আমরা ড্যাম বানাতে পারি না। এটা ইন্ডাস ওয়াটার ট্রিটি। ইন্ডিয়া এটা ভেঙে দিল। এবার পাকিস্তান ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে ঘন্টা হবে, বাংলায় বলতে গেলে কিচ্ছু হবে না, 5 বছর লেগে থান। ইসরায়েল আর ইসে দেখুন কি হয়েছে। কোনো ইন্টারন্যাশনাল শক্তিশালী দেশেদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক, IMF এগুলো ম্যাটার করে না, পাকিস্তানের জন্য ম্যাটার করে। কারণ পাকিস্তানের ফরেক্স রিজার্ভ $4 বিলিয়ন, ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ $680 বিলিয়ন। পকেটে 4 টাকা আর পকেটে 680 টাকা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে যদি না শুনি, ওয়ার্ল্ড ব্যাংক কী করবে? ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কিছু দেওয়ার ক্ষমতা নেই এই মুহূর্তে। দ্বিতীয় কথা হচ্ছে আসিম মুনিরকে US-এর পেন্টাগনের একজন এক্স অফিসিয়াল, যিনি এখনও একটি ইন্টারন্যাশনাল পোস্ট ধরেন, তার নাম হচ্ছে মাইকেল রুবিন। তিনি আজকে বলেছেন আসিম মুনির হচ্ছেন ওসামা বিন লাদেন। ফারাক শুধু এটা, ইনি ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলে বলেছেন, ফারাক শুধু এটা, ওসামা বিন লাদেন জঙ্গলে থাকতেন, ইনি ভালো জায়গায় থাকেন। এবং এটা বলেছেন US-এর সময় চলে এসছে পাকিস্তানকে টেররিস্ট কান্ট্রি বলে ডিক্লেয়ার করার। এই দিজ আর সিগন্যালস। কারা বলছে এগুলো? US বলছে। US-এতে কে আছে এখন? ট্রাম্প আছে। এইবার আসি, আপনি যেটা বলছেন যে মিলিটারি অপশন, দেখুন প্রাইম মিনিস্টার মোদিকে বলো এটা বলেছিল টেররিস্ট, এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ। ওনার সম্মান এবং দেশের সম্মান জড়িত আছে, যেই হোক প্রাইম মিনিস্টার। কালকে যদি আমাদের প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি হন, তার সম্মান জড়িয়ে যেত। কালকে যদি প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী হন, তার সম্মান জড়িয়ে যেত। এবং 140 কোটি ভারতবাসী কিন্তু যে পার্টি করুক তখন তার পিছনে দাঁড়িয়ে যায়। এবার এই বোলোর পিছনে ওনার একটা সম্মানের ব্যাপার আছে। এবার একটা স্পেকটাকুলার হবে, আমাদের মিলিটারি ভাষায় আমরা বলি, এখানে আমার অনেক সিনিয়র ব্রিগেডিয়ার আছেন, ব্রিগেডিয়ার আশিস, তো স্পেকটাকুলার অ্যাকশন হবে, যেটা লুকিয়ে হবে না, যেটা মানে পৃথিবী দেখবে। এবং তাতে আমি কিছুদিন আগে আপনার প্রোগ্রামে একটা কথা বলেছিলাম যে 3টে নেভাল শিপ লঞ্চ করেছে, এবং যদি ইন্ডিয়ান ওশেনে আমরা সি কন্ট্রোল, সি ডিনাইল করতে থাকি, তাহলে পাকিস্তান বাংলাদেশ একসাথে মজাটা বুঝবে। এবং তখন এই জাহাজগুলো নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। এবার এই মুহূর্তে যেটা হচ্ছে, ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, এটা লোকানো যায় না, আর্মি লোকানো যায়, এয়ারফোর্স লোকানো যায়। ক্যারিয়ার ব্যাটল গ্রুপ এমন একটা জিনিস যেটার একটা ম্যাপ থাকে, যে সে যখন যেখানে যাচ্ছে সারা পৃথিবী জানতে পেরে যায়। এবং এটা ক্যারিয়ার ব্যাটল গ্রুপ মানে একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, তার পিছনে 100টা এয়ারক্রাফট বসে আছে তার উপরে, আর তার সাথে সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন, ফ্রিজেট, ডেস্ট্রয়ার, অয়েল ট্যাঙ্কার সব কিছু থাকে। মানে ধরে নিন একটা দেশের পুরো আর্মি ক্ষমতা, পৃথিবীর অনেক দেশের পুরো আর্মি ক্ষমতার মতো একটা শক্তি এই মুহূর্তে আরব সাগরে ঘুরে বেড়াচ্ছে, এরপরে দাপাবে।
পাকিস্তান একটা নোটাম জারি করেছে, নোটাম মানে নো ফ্লাই জোন। সেটা কেন জারি করেছে? খালি 24-25 তারিখে, কালকে আর পরশু। একদম কেন করেছে? ওরা একটু সময় চাইছে, ওরা চাইছে যে আমরা কি করব, যদি এরা এসে যায় আমাদের কিছু করার থাকবে না। মানে ওদের আশা ছিল চীন আসবে ওদের বাঁচাতে, কেউ আসবে না এই কেরিয়ার গ্রুপের সামনে। এবং এছাড়া আর দু একটা পয়েন্ট আছে, আপনার সময় নেব না। একটা ইন্ডাস ওয়াটার ট্রিটির একটা ডি রেজিস্ট্রেশন নোটিফিকেশন আমরা দিয়েছিলাম 1 বছর আগে। 2016 সালে যখন এই অ্যাটাকটা হয়, জেনারেল রয় চৌধুরী যেটা বলছিলেন, সেই দিন প্রাইম মিনিস্টার মোদি একটা কথা বলেছিলেন, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার। একদম। এবং এই কথাটা একটা হিন্ট ছিল পাকিস্তানের জন্য। এবার এই যে ইন্ডাস ওয়াটার ট্রিটিটা, এই যে আমি যেটা বলছিলাম, এই 3টে নদীর জলটা পুরো গিয়ে ওটা করাচিতে পড়ে, আরব সিতে, পুরো পাঞ্জাব আর সিন্ধ শুকিয়ে মরে যাবে এবং ইন্ডিয়া দেবে না। এই জলটাকে আমরা ডাইভার্ট করে দেবো, তার ব্যবস্থা কিন্তু অলরেডি হয়ে আছে। এবং আপনাকে জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, এই ইন্ডিয়াস ওয়াটার ট্রিটিটা একটা ভুল ট্রিটি ছিল, যেটাতে 80% জল পাকিস্তান পাচ্ছে, 20% আমরা পাচ্ছি এই 6টা নদীতে। আমেরিকাতে মেক্সিকো একটা জল দেওয়ার ট্রিটি আছে, তাতে 10% আমেরিকা মেক্সিকো দেয় কলোরাডো নদীর ওপরে। চায়না যা ইচ্ছা করছে, চায়নার যেখানে যেখানে ওরা ওপরে বসে আছে, আপার রিভার টেনেন বলে, সেখানে যা ইচ্ছা করছে 12টা দেশের সাথে, কেউ কিছু করতে পারছে না। আমরা না, ভারত ছাড়াও আরো 11টা দেশ আছে। তো সেইভাবে পাকিস্তান এখন যদি দেখেন এমন ডিফেন্সিভে চলে এসছে, বলছে এটা কিন্তু যুদ্ধ। আরে যুদ্ধ তো লেগে গেছে তোমাদের, তোমরা করো। এবার আসিম মুনির, পাকিস্তানের জেনারেলদের কি ইচ্ছা থাকে আমরা রাষ্ট্রপতি কবে হব? আপনি আমাদের সব কজন জেনারেলকে দেখুন, এক্ষুনি একজন আর্মি চিফকে দেখালেন, কালকে একজন এয়ার চিফকে দেখিয়েছেন। আপনি দেখুন, সবাই সাধারণ ফ্ল্যাটে যেখানে আমরা থাকি, সাধারণ মানুষ থাকে, সেইভাবে রয়েছে। পাকিস্তানের সবাই ইউরোপে আর আমেরিকাতে আর্মির চিফ, ব্রিগেডিয়ার লেভেলের ওপর থেকে লোকেরা ফ্ল্যাট বানিয়ে রাখে, পিজা সেন্টার খোলে। পাকিস্তানের আগের চিফ ছিলেন জেনারেল বাজওয়া, তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে ওপেনলি বলেছেন আমাদের ট্যাঙ্কে পেট্রোল দেওয়ার খরচা নেই, ইন্টারন্যাশনালি অ্যাভেলেবেল। ওরা যুদ্ধ করবে। আসিম মুনিরকে বলা উচিত, আসুন কাশ্মীরে নিয়ে আসুন আপনার পুরো আর্মি ফোর্স, যুদ্ধ করুন ইন্ডিয়ান আর্মি। আমরা সেটা চাই, যারা আমরা ইউনিফর্মে পড়েছি। আপনারা এত বছর ধরে ট্যাক্স দিয়ে আমাদেরকে পুষেছেন, আজকে আমি পেনশন খাই, একটা ভালো লাইফস্টাইল লিড করি আপনাদের টাকায়। আমরা চাই আমাদের একটা সুযোগ দিন, আমরা দেখাবো আপনাদের যে কিভাবে এই বন্ধ করতে হয়। কারণ এই যে স্ক্রিনে আপনারা দেখাচ্ছেন, এই ভদ্রমহিলা বিয়ে করেছেন, বসে আছেন, এই ফটোটা সে মানে ভাবা যায় না এটা কি ফটো আর কি। আমাদের সারা দেশ এখন চাইছে এবং একটা ডিমান্ড আসছে আর কি। একদম। দেবাশিস দা, আমি এই ছবিতেই যাব, কিন্তু তার আগে দেবাশিস দার কথা সূত্র ধরে আমি একবার আপনাদের মনে করিয়ে দেবো যে 2016 সালের 18ই সেপ্টেম্বর উড়ি হানা হয়েছিল, 16 জন সেনার মৃত্যু হয়। 10 দিনের মধ্যে ভারতবর্ষ প্রত্যাঘাত করেছিল। 2016-র 28শে সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক হলো। 2019-এ আসুন, পুলওয়ামা হলো 14ই ফেব্রুয়ারি। 12 দিনের মধ্যে ভারত জবাব দিল 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক। আজকের প্রধানমন্ত্রীর ভাষণ অনেকেরই 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামার পর ঠিক পরের দিন 15ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কি বলেছিলেন সেই কথা মনে করিয়ে দিচ্ছে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখাবো। हमारे सुरक्षा बलों को पूर्ण स्वतंत्रता दे दी गई है। मैं आतंकी संगठनों को और उनके सरपरस्तों को कहना चाहता हूं कि वे बहुत बड़ी गलती कर चुके हैं, बहुत बड़ी कीमत उनको चुकानी पड़ेगी। এটা হচ্ছে 2019-এর 14ই ফেব্রুয়ারি পুলওয়ামা হানার ঠিক পরের দিন 15ই ফেব্রুয়ারি। তারপর 12 দিনের মধ্যে ভারত জবাব দিয়েছিল 26শে ফেব্রুয়ারি বালাকোট এয়ার স্ট্রাইক। ঠিক এইখান থেকে দেবাশিস দা যে ঘটনাটা মনে করিয়ে দিলেন, অত্যন্ত চোখ ভিজে আসার মতো ঘটনা। সেটা হচ্ছে একেবারে পর্যটকদের মধ্যে থেকে ধর্ম হিসেবে বাছাই করে, সেই বর্বর মধ্যযুগীয় বাছাই পদ্ধতিতে আমি যাচ্ছি না, কাউকে কলমা পড়তে বলা হলো, কাউকে স্ত্রীর সিঁদুর দেখে স্বামীকে হিন্দু বলে আইডেন্টিফাই করা হলো, তারপর ঠান্ডা মাথায় গুলি করে খুন করা হলো। এবং এই একই কথা, একই পশ্চিমবঙ্গের স্বামীহারা স্ত্রী বলছেন, উত্তরপ্রদেশের স্বামীহারা স্ত্রী বলছেন, গুজরাটের স্বামীহারা স্ত্রী বলছেন। এদের চোখের জলের জবাব চাইছে গোটা দেশ। বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন। यार हिंदू है मुसलमान, मैंने कहा हिंदू मार दिया। वो हमारे सामने था, हिंदू मुसलमान को अलग किया, जो हिंदू भाई थे सबको वहीं खड़े खड़े सबको गोली मार दी। 3 স্বামীহারা,
চোখের সামনে দেখেছেন জঙ্গিরা তাদের স্বামীদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করেছে। ধর্মের ভিত্তিতে খুন, গণহত্যা, হিন্দু নিধন। বাংলা, গুজরাট, উত্তরপ্রদেশের এই 3 মহিলার চোখের জল থামছে না। আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজব্যান্ড করছিল, আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও 2টো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয়। কেউ চা খাচ্ছিলেন, কেউ ম্যাগি, কেউ পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে এসে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। बस मैंने मैगी का ऑर्डर दिया और मैं और शुभम बैठ के मैगी खाने जा रहे थे। उतनी देर में एक बंदा पीछे से आया और उसने गोली साइड में रख के उससे पूछा हिंदू है कि मुसलमान। मुसलमान है तो पहले कलमा पढ़ के दिखा। जैसे हमें पता ही नहीं, हम पीछे पलट के देखे हो क्या रहा है, हम उसकी तरफ स्माइल करके पूछे भैया क्या हुआ, यार हिंदू है मुसलमान। मैंने कहा हिंदू, मार दिया, मार दिया। पहली गन उसी पे चलाई, उसके बाद 70 लोगों को मार दिया। क्यों मार दिया? हमारे सामने जो एक बंदा था उसने ये बोला हिंदू एक तरफ हो जाओ, मुसलमान एक तरफ हो जाओ। फिर उसने बोला कलाम, तो जो मुसलमान थे उसने बोला कि मुस्लिम, फिर उसने बोला कलाम, फिर मुस्लिम, फिर कलाम, फिर मुस्लिम। जो उनका होगा कुछ, तो वो उसने पूछा, हिंदू को एक तरफ किया और जो भी हिंदू भाई थे सबको शूट कर दिया। এখন প্রশ্ন একটাই, এদের চোখের জলের প্রতিশোধ কিভাবে তুলবে মোদী সরকার? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ব্রিগেডিয়ার আশিস দত্তের কাছে আসবো। একেবারে স্পষ্ট প্রশ্ন যে এর আগে ভারতবর্ষ বহু জঙ্গিহানা দেখেছে, বহু জঙ্গিহানায় রক্তাক্ত হয়েছে, এলোপাথারি গুলি চলেছে, ব্রাশ ফায়ারিং যাকে বলে, সাধারণ মানুষ একেবারে সিভিলিয়ানরা অকারণে প্রাণ হারিয়েছেন। কিন্তু এইভাবে বিশেষ ধর্ম বেছে বেছে খুন করা, অর্থাৎ শুধু সন্ত্রাসবাদ নয়, ইসলামিক ফান্ডামেন্টালিজম কি কোথায় রন্ধে রন্ধে এই জঙ্গিহানার পিছনে জড়িয়ে আছে? একেবারে ঠিক কথা। আমরা একদিন জানতাম ইসলামিক টেররিজম, ইট ইজ ধর্মভিত্তিক, যে অনলি এগেনস্ট হিন্দুজ অর আদার রিলিজিয়ান্স, এটা গতকাল প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় কথা, আমরা এখন যুদ্ধের কথা বলছি। এখন নানা রকমের প্রপোজাল, আমি নানা রকমের প্রস্তাব শুনছি, কিন্তু আমি বলতে চাই, আমার বক্তব্য যে দুটোই নিউক্লিয়ার আর্মড নেশন বলে আমাদের কোনো ভয়ের কারণ নেই। কিন্তু অনেক দিন আগে যারা যুদ্ধের ব্যাপারে চিন্তাভাবনা করেছেন, ক্লজউইটস, ক্যাপ্টেন লিটল হার্ট, ওরা বলেছেন দের ইজ এ সেকেন্ড মেথড, ওয়ার বাই আদার মিনস। আর ওয়ার বাই আদার মিনস হচ্ছে গিয়ে যেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, ইকোনমিক স্যাংশন, choke their livelihood, ইন্ডাস ওয়াটার ট্রিটি অ্যাব্রোগেট করে। ওরা তার বদলায় ওরা বলছে যে সিমলা এগ্রিমেন্ট ওরা ক্যান্সেল করবে। ইট হ্যাজ গট নো ভ্যালিউ টুডে। সিমলা এগ্রিমেন্ট হয়েছিল 71 ওয়ারের পরে, দ্যাট অলসো আন্ডার এ ডিফারেন্ট গভর্নমেন্ট, ডিফারেন্ট প্রাইম মিনিস্টার হু গেভ এভরিথিং। এটা ইতিহাস বলে আসছে। আমরা হাজিপির নিয়েছিলাম, রক্ত দিয়ে হাজিপির হয়ে গেল। আমরা পাকিস্তানকে বিশ্বাস করে প্রত্যেকবার আমরা ভুল করেছি। কার্গিল ওয়ার হয়ে গেল, আমরা ওদের সঙ্গে, ওই দেশের সঙ্গে একটা ইয়ে ছিল যে আফটার এ সার্টেন পিরিয়ড, একটা সময়ের পরে যখন বরফ ইয়ে হয়ে যায়, বরফের জন্য লজিস্টিক্স প্রবলেম হয়ে যায়, সেনাকে ওখানে মেনটেন করা, ওদের রসদ জোগানো খুব ডিফিকাল্ট হয়ে যায়, দুটো দেশই সাফার করে। কিন্তু আমরা রেজাল্ট কি দেখলাম? এই কাফের নেশন, দে আর অল কাফের, তারা আমাদের বিট্রে করে দিল। ওদের যেটা জেনারেল রায়চৌধুরী বললেন, নন স্টেট অ্যাক্টার্স, নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি ওখানে আমাদের বাংকারগুলো দখল করে ফেলেছিল। এখন ওরা মুশারফ হয়েছে ক্রোক,
He himself was a mujahid, by the way. He was not very popular. উনি পপুলার ছিলেন না, ওনাকে ওরা মুজাহিদ বলতো। সেই লোক আমাদের যে বিট্রে করলো তার কোনো রিপ্রাইজাল হয়নি। এতগুলো লোক মারা গেল বিকজ অফ ট্রাস্টিং পাকিস্তান অ্যান্ড নোবডি এলস। পাকিস্তানকে বিশ্বাস করে ভুল করেছি, ওদের সঙ্গে কোনো চুক্তির দরকার নেই, ওদের সঙ্গে কোনো কিছু দরকার নেই। ইউ স্টাপ দ্যাট নেশন টু ডেথ। এক্ষুনি ব্রিগেডিয়ার দেবাশিস দাস বললেন আমাদের কোনো ডিপেন্ডেন্স নেই, আমরা ওয়ার্ল্ড মনিটারি ফান্ড থেকে কোনো সাহায্য নিই না। একদম। ব্রিগেডিয়ার দত্ত, এখানে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে মুভমেন্ট আজকে একেবারে সর্বোচ্চ সরকারি স্তরে দেখছি যে রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী গিয়ে আলোচনা করছেন, আগামীকাল সেনাপ্রধান যাচ্ছেন একেবারে স্পটে, এই মুভমেন্টের কি কোনো সামরিক তাৎপর্য আপনি দেখতে পাচ্ছেন? আমার তো মনে হয় সামরিক তাৎপর্য আছে, কারণ আমাদের ওদের ডিপ্লোম্যাটিক আইসোলেশন হতে আরম্ভ করেছে। যদিও আমি আপনাদের একটা কথা বলতে চাই দর্শকদের, এই যে টাইমিং হলো, ভাইস প্রেসিডেন্ট অফ ইউএসএ এখানে এসছেন, আর 10 দিন পরে 30 তারিখ থেকে অমরনাথ যাত্রা শুরু হবে একদম। আর আপনারা অনেকে অ্যালিগেশন দিয়েছেন পাকিস্তানের জন্য, পাকিস্তানের কাশ্মীর পুলিশের কোনো ওখানে আমরা একজন পর্যটক বললেন কোনো পোস্টিং ছিল না, একদম সবাই এটা বলছেন। কিন্তু আমি আপনাদের একটা প্রশ্ন করি, ইন্টেলিজেন্স ফেলিওর ইজ নট এ ওয়ান্স একটা ওয়ার্ডে কোনো স্টেটমেন্ট নয়, ইট হ্যাজ টু বি অ্যানালাইজ প্রপারলি। আমি অনেক চ্যানেলে শুনছি ইন্টেলিজেন্স ফেলিওর, হ্যাঁ ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, বাট হোয়াট ইজ দি চ্যানেল অফ রিপোর্টিং? একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আছে। যখন ভান্সের মতো লোক আসে, আমরা শিখেছিলাম এর আগে প্রেসিডেন্ট ভিজিটের সময়, সেগুলো তো ওরা স্টেট পুলিশ কিছুই করেনি। আমাদের দেশের মতো আমি জানতাম না, আমাদের স্টেট আমি জানতাম না। আরে ভাই, ও লোকটা আসবে তুমি জানো না? আগে একটা ডিকটাম ছিল, স্কটল্যান্ড ইয়ার্ডে বলতো যে দ্য বিট কনস্টেবল শুড নো এভরিথিং, হি ইজ রেসপন্সিবল 2 or 3 লোক্যালিটিস। আমাদের বিট কনস্টেবলরা কোথায়? তারা কেউ নেই ওখানে। একদম। ইজ ইট ডিউ টু ডিস্ট্রাস্ট অফ দি কাশ্মীর পুলিশ, অফ দেয়ার ওন পিপল? ওরা লোক লাঠেনি কেন? একদম। ধন্যবাদ ব্রিগেডিয়ার দত্ত। অসাধারণ একটা পয়েন্ট দিয়ে ব্রিগেডিয়ার দত্ত শেষ করলেন, সেটা হচ্ছে জাতীয় সুরক্ষার প্রশ্নে সমন্বয় কতটা জরুরি। এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আমার পরের বক্তা বিমল শঙ্কর নন্দ, কিন্তু বিমলদার কাছে যাওয়ার আগে আমি প্রথম দিন থেকে আজ তৃতীয় দিন একেবারে স্পষ্ট করে দেখাচ্ছি যে কিভাবে প্রত্যেক পদে সিকিউরিটি ল্যাপসেস হয়েছে, কিভাবে সুরক্ষা ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে আপোষ হয়েছে, কম্প্রোমাইজ রয়েছে। তার কারণ কেন্দ্রের সুরক্ষা বল, কোনো ধরনের কেন্দ্রীয় বাহিনী, সেনাবাহিনী, এমনকি জম্মু কাশ্মীর পুলিশ, তারাও ঘটনাস্থলে ছিল না। কোন ঘটনাস্থলে? কাশ্মীরের হৃদয়ে যে জায়গাটা এত জনপ্রিয় ট্যুরিস্ট স্পট, যেখানে প্রতিদিন কাশ্মীর সরকারের পরিসংখ্যান অনুযায়ী অন্তত 2500 মানুষ যান। আমার পরের প্রতিবেদন এই সিকিউরিটি ল্যাপসেস নিয়ে। अगर ये डेंजर जोन था तो किसी को ऊपर जाने ही क्यों दे रहे थे वो लोग? विदाउट परमिशन तो कोई ऊपर जा नहीं सकता था, आर्मी कैंप के सामने से ही सब जाते थे। শীতদানা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো একটা ছবি। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা শুধু 26টা মানুষের প্রাণ কাড়েনি, আরো অনেকগুলো মানুষের বুকে সারা জীবনের জন্য একটা ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে, মাথায় ভয় গেঁথে দিয়েছে। কিন্তু এর জন্য দায়ী কে? পেহেলগাঁওয়ের বৈশারণের মতো পর্যটকে ঠাসা একটা জায়গায় দিনে দুপুরে জঙ্গিরা ঢুকলো, বেছে বেছে হিন্দুদের আলাদা করলো, গুলি চালিয়ে হত্যা করলো, তারপর পালিয়ে গেল। मिलिटेंट्स हैं जिनकी संख्या 4 से 5 बताई गई थी, वो अंदर दाखिल हुए। उनमें से एक मिलिटेंट जो है वो इस गेट के सामने खड़ा रहा, गार्ड में रहा, और जो उसके 4 साथी थे वो अंदर गए। अंदर जाकर उन्होंने सभी जो पर्यटक हैं उनको अपने घेरे में लेकर अंधाधुंध फायरिंग की गई। হামলায় যাদের কাছের লোক প্রাণ হারিয়েছেন তারাই বলছেন সেখানে নিরাপত্তা বাহিনীর কারো দেখা মেলেনি। इतनी नजदीक से गोली मारी ना, मतलब 2 से 3 मिनट में सब खत्म। मुझे प्रॉब्लम मतलब ताजुब इस बात का है कि इतने सारे टूरिस्ट, वहाँ पे एक बंदा आर्मी या पुलिस का कोई नहीं था। आर्मी कैंप के सामने से ही सब जाते थे, तो उनको पता ही ना इतने टूरिस्ट ऊपर है, तो ऊपर कोई सिक्योरिटी नहीं, कोई पुलिस नहीं, कोई
हॉस्पिटल कुछ नहीं, कोई मदद नहीं। এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এত বড় ছক কষল, আর নিরাপত্তা বাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তার ঠেকানো গেল না কেন? 26টা মানুষের মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? গভর্নমেন্টের একটা টোটাল ফেইলিওর। তোমরা কি করছিলে? তোমরা জানো না যে 3টে জায়গা সবচেয়ে বেশি টুরিস্ট প্রোন এবং এখানেই এরা আসে। সুতরাং এইটা জানা সত্ত্বেও তোমরা কেন করনি? তোমরা কমপ্লাসেন্সিতে ভুগছিলে। আজকে ওরা মারলো, মেরে বীর দর্পে গেল, যাওয়ার সময় বললো মোদি কো বাতা দেনা। ইমিডিয়েটলি কেন চপারের রেকি এরিয়াল রেকি কেন করা হয়নি? হামলাকারী জঙ্গিদের খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জঙ্গলে জঙ্গলে চলছে চিরুনি তল্লাশি। আসিফ কুরেশি ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।